আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা শুনছেন তাদেরকে আসসালামু আলাইকুম। এটা আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ না, মুক্তিযুদ্ধের বাংলাদেশ এখন মৃত প্রায় অবস্থায় আছে। নিঃশ্বাস থাকবে কি থাকবে না সেই অবস্থায় আছে। প্রথমে মনে করেছিল ওকে বাংলাদেশকে বিষ খাইয়ে শত্রুরা মেরে ফেলবে, তারপরে দেখা গেল না, বাংলাদেশের সন্তানেরা এখনো কেউ কেউ জীবিত আছে, তাকে রক্ষা করার চেষ্টা করছে। এখন হলো মৃত প্রায় বাংলাদেশ। বাঁচবে কি বাঁচবে না বাংলাদেশ, তা নির্ভর করবে এই দেশের যে 18 কোটি মানুষ আছে, যে মানুষেরা এবং মানুষের পূর্বপুরুষেরা এখন থেকে 54 বছর আগে সবকিছু উজাড় করে জীবন, যৌবন, ইজ্জত, সম্মান, সম্পদ সবকিছু দিয়ে যারা শত শত বছরে, যে বাঙালির কোনো জাতি ছিল, রাষ্ট্র ছিল না, মানুষ ছিল, ঘর ছিল না, যে বাঙালি জাতি একটা রাষ্ট্র পেয়েছিল, একটা ঘর পেয়েছিল, সবকিছু উজাড় করে দিয়ে একটা পরিচয় পেয়েছিল, সেই জাতির সেই গৌরবময় অধ্যায় এখন ভুলুণ্ঠিত, চক্রান্তকারীদের হাতে এখন বন্দী, মৃতপ্রায় অবস্থায় আছে। তার কিছু সন্তান যারা মুক্তিযোদ্ধা, তাদের নেতৃত্বে এখন সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে যে হে বাঙালি, তুমি তোমার মাকে বাঁচাও। সেই চেষ্টায় এখন আছে। এই বাংলাদেশ, ওখানকার বাংলাদেশ, 71-এর বাংলাদেশ চিন্তা করে লাভ নাই। এখন সেই বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা আমরা করছি। প্রথমে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এই সময়ে গিয়ে, আজও আমরা দেখছি মুরাদগঞ্জে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে যে হামলা হয়েছে, বিএনপি মিছিল করেছিল, বিএনপি মিছিলে হামলা হয়েছে, বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদের মানে কর্মীরা হামলা করেছে বিএনপির মিছিলে। এবং যেভাবে দেশে দেখতে পাচ্ছি যে আপনার এখন স্লোগান হচ্ছে, আগে ছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এখন স্লোগান হচ্ছে আমি কে তুমি কে জঙ্গি জঙ্গি। এবং এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? আমি তো এই কথাটা বলেই গেলাম আপনাকে, তারপরে আরো বলছি। যাদের হাতে বাংলাদেশ পড়েছে তারা হলো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, 71 বিরোধী। সেই 71 বিরোধীদের হাতে এখন বাংলাদেশ বন্দী, এবং তাদের নেতার নাম হলো জনাব মোহাম্মদ ইউনূস। উনি হয় মহামানব, তা না হলে অন্য কিছু। সে অন্য কিছুটা আরেকদিন বলবো, এখন আর আমি বলবো। উনি সমস্ত ষড়যন্ত্রের হোতা। উনি জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে দেশি বিদেশি কিছু চক্রান্তকারীকে সাথে নিয়ে মধ্যযুগের রবার্ট ক্লাইভদের মতো, আর এই দেশের মীর জাফরের বিশ্বাসঘাতকতায় তিনি আজকে রাষ্ট্র ক্ষমতার মালিক হয়েছে। কাজেই এইখানে যে ছেলে পেলেরা, এরা কেউ না, এদেরকে আমি কিচ্ছু বলবো না। এরা আমার সন্তানের মতো মানুষ বলে ফকিন্নির পুতেরা। এদের কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, ঠিকানা ছিল না। এরা ছিল মায়ের খেদানো, বাপের তাড়ানো ছেলে পেলে। এদেরকে কেউ কোনোদিন গুনতো না। এদেরকে ট্রেনিং দিয়েছে একদল লোক। শোনা যায় অনেক দেশে যুদ্ধে আত্মহত্যা করানোর জন্য একদল সন্তানকে, মা বাবার পরিচয়বিহীন একজন সন্তানকে ট্রেনিং দেওয়া হয়। যাদের মা বাবা, কাজে মা বাবার পরিচয় যেহেতু তাদের নাই, তাদের কোনো মায়া দয়া নাই, তাদের জন্য কান্নার লোকও নাই। এই কিছু ছেলে পেলেকে আমাদের একটা কালো শক্তি, যারা 1971 সনের মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, যাদের পূর্বপুরুষেরা, সেই পরাজয়ের গ্লানি যারা ভুলতে পারেনি, তারাই ওই সব মায়ে খেদানো, বাপে তাড়ানো ছেলে পেলেকে বহুদিন ষড়যন্ত্রমূলক ভাবে ট্রেনিং দিয়ে বিভিন্ন ভাবে রেডি করে, প্রস্তুত করে 5ই আগস্টের একটা ঘটনা ঘটিয়েছিল বা ঘটিয়েছে। এইসব ছেলে পেলেদের কথা যদি আপনি আমাকে বলতে চান, আমি উত্তর দিতে পারবো না। এই কারণে পারবো না, অনেকে বলে এরা ফকিন্নির পুত।
যেমন আমি একটা উদাহরণ দেখাই, গত কয়েকদিন আগে 5টি ছেলে এক বাড়ি থেকে 10 লক্ষ টাকা আনলো গুলশনে। আবার যখন 90 লক্ষ টাকা আনতে গেল, 1 কোটি টাকার চাঁদা, পুলিশের হাতে ধরা পড়ল। যে ছেলেটি তার প্রধান সমন্বয়ক, তার নাম রিয়াদ। দেখা গেল সেই ছেলেটির বাপে রিক্সা চালায় বাড়িতে, এবং বাড়িতে বিল্ডিং উঠতেছে কোটি টাকা। এই যে রিয়াদ রিক্সাওয়ালার ছেলে, রিক্সাওয়ালা খারাপ জিনিস আমি বলবো না, আমি তাকে অশ্রদ্ধা করি না, কিন্তু রিক্সাওয়ালার ছেলেরা যে সমন্বয়ক হইয়া, ফকিন্নির ছেলেরা এইভাবে কোটি কোটি শত শত কোটি টাকার মালিক হয়ে, আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ হইয়া এই দেশটাকে লুণ্ঠন করতেছে। সেই লুণ্ঠন করতে দিতেছে জামাত ব্যক্তিগতভাবে তাদেরকে, আর জামাত বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান লুট করতেছে। আর এই লুণ্ঠনকারীরা এবং প্রতিষ্ঠান লুণ্ঠনকারীরা এরা বিএনপির সামান্য ত্রুটি বিচ্যুতি চাঁদাবাজিকে সারা পৃথিবীর সামনে কলঙ্কিত করে তুলে ধরছে। 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ। বিএনপি চাঁদাবাজ। ওই জামাতের আমির, আমি জানি না আমার দল কথাটাকে কিভাবে নেয়, জামাতের আমির, তার নাম ডাক্তার শফিকুর রহমান, ওই 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বক্তৃতা করে বলেছে, আমরা ফ্যাসিস্টকে উৎখাত করেছি প্রথম, আমার দ্বিতীয় কর্মসূচি বা সংগ্রাম হলো চাঁদাবাজকে উৎখাত, দুর্নীতিকে উৎখাত করা, দুর্নীতিবাজকে উৎখাত করা। অর্থাৎ বিএনপি কে লক্ষ্য করে কথাটা বলছে। অথচ বিএনপি দুর্নীতি করে নাই সেটা আমি বলবো না, চাঁদাবাজি করে নাই সেটা আমি বলবো না, কিন্তু বিএনপি যদি চাঁদাবাজি করে থাকে সেটা হলো পুকুর, আর জামাত যে চাঁদাবাজিটা 5ই আগস্টের পরে করছে সেটা হলো সমুদ্র, বঙ্গোপসাগর। কিন্তু ওরা হলো সাধু, কারণ এদের গায়ে সাদা জামা আছে, এদের মাথায় সাদা টুপি আছে, এদের পরনে সাদা পায়জামা আছে, এদের নাম হলো জামাতে ইসলাম। ইসলামে এদের নামের পেছনে হলো ইসলাম, কাজেই তারা হলো সাধু। কিন্তু মানুষ এখন ভাবতে শিখেছে এই যে সাদা পোশাক আর নাম জামাতে ইসলাম, তাহলে জামাতে ইসলাম মানে হলো এরা শুধু জামার মধ্যেই ইসলাম, জামাতে মধ্যে শুধু ইসলাম। কিন্তু লুণ্ঠনটা এরা যা করেছে তারা হলো প্রাতিষ্ঠানিক। হাজার হাজার কোটি টাকার ব্যাংক লুট করেছে, হাজার হাজার কোটি টাকার হসপিটাল লুট করেছে। সিলেটে আমার কাছে যতটুকু খবর আছে, কোটি কোটি টাকা হাউজিং ব্যবসা করে জামাত শিবিরের লোকেরা সবকিছু দখল করে নিয়েছে। এটা বহুদিন যাবত দখল করেছে, এবং এটা আওয়ামী লীগকে কনভিন্স করে দখল করেছে। আমি তার প্রমাণ দিতে পারি যে তারা চ্যালেঞ্জ করে। লন্ডনের আওয়ামী লীগাররা, আওয়ামী লীগের নেতারা, ইউকে আওয়ামী লীগের নেতারা সিলেটের জামাতের নেতাদের সাথে ব্যবসা করেছে হাউজিং ব্যবসা করার জন্য। কারণ সিলেটের মানুষের শখ হইলো থাকবে লন্ডনে আর একটা বড় বাড়ি করবে 2 একর জায়গার উপরে সিলেটে। এইটার সমস্ত মালিক হলো জামাত, কিন্তু কেউ তা দেখে না। বিএনপি তা বলার মতো যোগ্যতাও রাখে না, অথবা বিএনপি ধৈর্যশীল বলে এইসব কথা বলে না। বিএনপি মনে করে জামাত আমাদের নাকি খালাতো ভাই লাগে। অথচ 10 লক্ষ লোকের মিটিং এ তারা আমির বলে দিল এখন যুদ্ধটা হলো বিএনপির দুর্নীতির বিরুদ্ধে। কারণ কি? কারণ হলো তারা জানে আওয়ামী লীগকে আমরা তারাই দিচ্ছি, তারা আর ইলেকশনে আসতে পারবে না দ্রুত। কাজে এখন আমাদের একমাত্র সামনে বাধা হলো বিএনপি। কাজে বিএনপি কে যত কথা বলে তাড়ানো যায়। জামাতের নীতি হলো যুদ্ধে কোনো নীতি নাই, যেভাবে যুদ্ধে জয়লাভ করা যাবে এটা সত্য মিথ্যার কোনো ব্যাপার নাই। কাজে এই যুদ্ধটা তারা বিএনপির উপরে শুরু করেছে, এবং এক পর্যায়ে তারা স্লোগানই দিতে শুরু করলো, তা 1 2 3 4 আমার ভাইয়ের রক্তে লাল, তারেক রহমান অমুক সমুক, গাছের ডালে কাওয়া তারেক রহমান অমুক। অর্থাৎ তারা মনে করলো তারেক রহমানের নামে স্লোগান দিয়ে আগে তাকে বিদায় করো, সে যাতে জীবনে আসতে না পারে। আর বিএনপির নামে কত বিশ্রী কুশ্রী স্লোগান দিল। সেইভাবে জামাত আজকে সারা দেশের মধ্যে
একটা অধ্যায় সৃষ্টি করার চেষ্টা করছে, যে অধ্যায়টা হবে একটা অন্ধকার অধ্যায়, এবং সেই অন্ধকারের মধ্য দিয়ে এরা হলো অন্ধকারের সাপ। তারা এই দেশটাকে সুবল দিবে, সুবল দিয়ে এই দেশটাকে এখন থেকে 54 বছর আগে তাদের যে স্বাদের পাকিস্তান ছিল, যে পাকিস্তানে বাঙালির কোনো সেনাপতি ছিল না, বাঙালির সন্তান জেনারেল ছিল না, বাঙালির সন্তান কেউ লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার ছিল না, বাঙালির সন্তান কেউ সচিব, ডেপুটি সচিব, অতিরিক্ত সচিব ছিল না, বাঙালির সন্তান কেউ ব্যাংকের মালিক ছিল না, বাঙালির সন্তান কেউ ইন্স্যুরেন্স কোম্পানির মালিক ছিল না, বাঙালির সন্তান কেউ কোম্পানির মালিক ছিল না। বাঙালিরা ছিল আদমজি, ইস্পাহানি, দাউদ বাহনুদের লেবার। সেই যে পাকিস্তানের লেবার ছিল বাঙালিরা, সেই জায়গাতে জামাত নিয়ে যেতে চায়। এই কারণে নিয়ে যেতে চায় কারণ তারা বাংলা এবং বাঙালিকে ভালোবাসে না। বাসে না বলেই আজকে এই দেশটাকে তারা এমন একটা জায়গাতে নিয়ে গেছে যে এই বাংলাকে আমরা হত্যা করব, বাংলাদেশকে আমরা হত্যা করব, এবং আমরা আমাদের সেই অতীতের পাকিস্তানের, স্বাধীন পাকিস্তানে ফিরে যাব, যেখানে আবার মওদুদির, আবুল আলা মওদুদির পাকিস্তান আমরা ফিরে পাব। এই দেশটা এখন এই জায়গাতে আছে, বড় কঠিন অবস্থা। কেউ বুঝতেছে না, আমি বলবো না, কিন্তু যারা বুঝতেছে তারা চুপ করে আছে। তারা জানে যে তারা যদি কথা বলে, সামান্য একটা দস্তখত যদি করে এই ব্যাপারে, তাহলে তারা জেলে যেতে হবে, আর জামিন পাবে না। আবুল বরকতদের মতো লোকেরা যারা মেট্রিক ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়, অনার্স এম এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, যারা ইউনিভার্সিটির প্রফেসর হয়, যাদের মতো ইকোনমিস্টার বাংলাদেশে জীবিত নাই, যারা মুক্তিযোদ্ধা আবুল বরকতরা, বারাকাতরা, তাদের মতো জেলখানায় যেতে হবে। সেই কারণে কেউ কথা বলে না। কিন্তু জেলেই কি সব? জেলখানায় গিয়ে মৃত্যুবরণ করাই খুব কষ্টের? নাকি আমার দেশ নাই, জাতি নাই, আমার পরিচয় নাই, আমার জাতি সত্তা হলো অপমানিত, তা থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু জেলখানায় নয়, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এটা আমি মনে করি। যদি দেশকে বাঁচাতে হয়, এই দেশ হবে গণতান্ত্রিক, এই দেশ হবে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, এই দেশ হবে মানুষের শোষণহীন সমাজের, মানুষের পেটের ভাত পরনের কাপড়ের, এই দেশ হবে শিক্ষা শেষে চাকরির, এই দেশ হবে সংস্কৃতির, যে সংস্কৃতির রবীন্দ্রনাথ থাকবে, নজরুল থাকবে, জসীমউদ্দিনরা থাকবে, জীবনানন্দ দাশেরা থাকবে, যে সংস্কৃতিতে লালনেরা থাকবে, যে সংস্কৃতিতে রাধারমনেরা থাকবে, হাসন রাজারা থাকবে, শাহ আব্দুল করিমরা থাকবে, রশিদউদ্দিনরা থাকবে, যে সংস্কৃতি থাকবে বাংলার সমস্ত সংস্কৃতিজীবীরা, যারা আজকে মরে গিয়ে বেঁচে গেছে, আর আমরা বেঁচে আছি দুঃখে দুঃখে মরার জন্য। সেই যে সাংস্কৃতিক বাংলাদেশ, যে বাংলাদেশকে পৃথিবীতে বলা হতো সোনার বাংলা, যে সোনার বাংলার গান হতো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই দেশটাকে মেরে ফেলার জন্য আজকের ইউনূস সাহেবের নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রকারীরা এক হয়েছে, এবং এই দেশটাকে একটা জঙ্গিবাদী আফগানিস্তানের মতো, যে আফগানিস্তানে একটা মেয়ে এখন ঘর থেকে বের হতে পারে না, যে আফগানিস্তানে একটা মেয়ে ক্লাস 5 এর বেশি পড়তে পারে না, যে আফগানিস্তানে এক সময় ছিল 51% বিচারক মহিলা, 60% শিক্ষক মহিলা, এখন একজনও নাই। সে আফগানিস্তান বানানোর জন্য এখন স্লোগান দেয়, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। সে আফগানিস্তান বানানোর জন্য এই দেশটা আজকে চেষ্টা করছি রক্ষা করার জন্য, কিন্তু এটা এখনো এমন একটা জায়গাতে আছে, আমি জানি না কতটুকু আমরা কি করতে পারবো। এটাই হলো আমার কথা। জি হ্যাঁ ফজলু ভাই, আমরা আসলে দর্শকরা অনেক প্রশ্ন করতেছেন, অনেকে স্যালুট জানাচ্ছেন, ইয়ং জেনারেশনের অনেকেই লিখছেন যে আপনার কথা শুনে আমাদের মা মাটি বাংলাদেশের কথা স্মরণ করে দেয়। আমি ফজলু ভাই একটা বিষয় জানতে চাই, দর্শকরা অনেক প্রশ্ন করছেন, রংপুরে দেখছেন আপনার 18টা সংখ্যালঘু পরিবারের উপর হামলা করা হয়েছে একটা ফেসবুকের মিথ্যা দিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি নিয়মিত এই ঘটনাগুলো ঘটছে। এটা কি বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করা একটা কি পায়তারা চলছে, কি বলবেন? মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে আগে কতগুলো গান হইতো,
আজকে এই গানগুলো করলে অনেকে বলবে এটা হিন্দুদের গান, এটা তো মালাউনদের গান। ফজলুর রহমান এইসব কি করে? বঙ্গভঙ্গের সময় একটা গান ছিল 1905 সনে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন গানটা। তার সামনে উনি তখন ওই বাড়িতে দেখতে এসেছিলেন ভারতের প্রথম র্যাংলার, যার নামে ময়মনসিংহে আনন্দমোহন কলেজ। সেই মহামোহনী সে আনন্দমোহন বসু তখন অসুস্থ অবস্থায় শুয়েছিলেন। তার পাশে বসে রবীন্দ্রনাথ ঠাকুর এবং দুই একজন মিলে গানটা গাইছিলেন। সেই গানটা ছিল বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। গানটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এইসব কথা কে বলবে? একটা আমার হাত হলো দুইটা, একটা হাত আপনি কাইটা দিলেন, আমি আর কিন্তু মানুষ হইলাম না, আমি হইলাম পঙ্গু মানুষ। বাঙালি শব্দের ভূগোল কাহাকে বলে? যে পুস্তক পড়লে আমি খুব ঠান্ডা ভাবে বলি পৃথিবীর স্থল ও জল ভাগের খবর জানা যায়, তার নাম হলো ভূগোল। বাঙালি কাকে বলে? বাঙালি বলে যে একটা জাতি সত্তা। মানুষ যখন প্রথম পৃথিবীতে আসে, মানুষ হিসাবে আসে, ওইসব মূর্খরা, ওইসব সাম্প্রদায়িক শক্তি, ওইসব জঙ্গিদেরকে আমি কি বোঝাবো? মানুষ যখন জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে, তখন মানুষ হিসাবে জন্মগ্রহণ করে, তার কোনো হিন্দু মুসলমান পরিচয় নাই। একটু পরেই যখন সে মায়ের কুলে উঠে, মা তার ভাষায় বলে বাবা, অথবা বাবা বলে তাকে চুমু দেয়, বা মা বলে তাকে শিশুকে চুমু দেয়, সেইখানে তার কোনো জাতিসত্তার বাইরে তার কোনো পরিচয় নাই। যে ভাষায় যে জন্মগ্রহণ করে সেই ভাষায় তাকে আদর করে। তাইলে প্রথমে হয় মানুষটা মানুষ, সেকেন্ড হয় মানুষটা জাতি, থার্ড হয় ফজলুর রহমান, রূপচাঁদ, সুমেশ, সুভাষ, আব্দুর রহমান, এটা হলো তৃতীয়। অর্থাৎ জাতিসত্তা প্রথম, মনুষ্যত্ব প্রথম, জাতিসত্তা দ্বিতীয়, ধর্মসত্তা তৃতীয়। প্রতিটি মানুষের জীবনের পরিচয়। বাঙালি হিন্দু মুসলমান ছাড়া বাঙালির কোন ধরনের এটাকে ডেফিনেশন হয় না। বাঙালি হিন্দু নাই, বাঙালি নাই, মুসলমান নাই, বাঙালি নাই। হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসায় কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা। আমরা যে ভুলটা করে গেছি, 10,000 বছর আগে কিন্তু আমরা সনাতন ধর্মী ছিলাম, সবাই সনাতন ধর্মী ছিলাম। আস্তে আস্তে কুরুক্ষেত্রের পরে, মহাভারতের পরে হিন্দু জাতিসত্তার পরিচয় আসলো, তার মধ্যে ভাগ এবং বিভেদ হল। সেই বিভেদের মধ্য দিয়ে একটা পর্যায়ে এসে বৌদ্ধ ধর্মের উন্মেষ হলো, বৌদ্ধ অশান্তি। আমি কার কাছে কি কথা বলবো? কাউকে তো বলার নাই। ওই যে একটা কথা আছে, একটা গান গাইছে উকিল মুন্সি, বাড়ি সিদ্দিকি একটা গান গাইছে, মনের দুঃখ মনে রইল রে, বুঝলে সোনার চান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সঙ্গে। কাউকে তো বুঝাইতে পারি না কিভাবে আসলো হিন্দু সেই জাতিসত্তা যখন আসলো বুদ্ধ ধর্মের পাল বংশের পরে, 9ম শতাব্দীতে বল্লাল সেনেরা যখন আইসা দেশ দখল করলো, তখন জাতপাতের স্বীকার করলো। হিন্দুদের মধ্যে যখন বিভিন্ন ধরনের জাতিসত্তার প্রশ্ন আসলো এবং জাতিসত্তার মধ্যে যারা নিচু স্তর তারা নিগৃহীত হতে শুরু করলো, তখন 1200 খ্রিস্টাব্দীতে একজন লোক আসলো তুর্কি থেকে, নট মক্কা মদিনা, নট দামেস্ক, নট ফ্রম বাগদাদ, তুর্কি থেকে আসে, তুরস্ক থেকে। তার নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, কুতুবুদ্দিন আইবেকের সেনাপতি, 1200-400। তারাও ইসলাম ধর্ম প্রচার করার জন্য আসেনি, তারা আসছিল রাজ্য জয় করার জন্য। এবং লক্ষণ সেনকে পরাজিত করে তারা নদিয়া দখল করলো। তখন বাংলার রাজধানী ছিল গৌড়, আর ধর্মীয় রাজধানী ছিল নদিয়া। সেই লক্ষণ সেন পালিয়ে আসলো মুন্সিগঞ্জে রামপাল। তার 100 বছর পরে তার ভাই নাম ধনুজ রায় সোনারগাঁয়ে রাজধানী স্থাপন করলো।
জানে কি? জানে তো শুধু কিছু ভাত খাইতে আর টাকা লুণ্ঠন করছে চোরের দল, আর কিছু মিথ্যা ধর্ম কথা বলতে। সেই দনুজ রায় সোনারগাঁও প্রতিষ্ঠা করল, সেই সোনারগাঁয়ের রাজত্ব হইল। সোনারগাঁয়ের রাজত্ব হওয়ার পরে আস্তে আস্তে মনে করলো আরে এখানে তো যাওয়া যায়। দিল্লি তখন কেন্দ্র ছিল, সেখানে তখন গিয়াসউদ্দিন বলবন, তার নেতৃত্বে দিল্লিতে শাসন। ওইখানে আসতে থাকলো উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরা, তাদের নেতৃত্বেই এই বাংলায় প্রথম শাহ সুলতান থেকে ধরে সেই হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি থেকে ধরে শত শত উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ বাগদাদ থেকে মধ্যপ্রাচ্য থেকে আসা শুরু করলো, এবং তারাই বুঝাইলো শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এবং শাহজালালের নেতৃত্বে সিলেটে তখন তা প্রতিষ্ঠিত হলো, এবং সিলেটের একজন মহামানব যার বাড়ি হলো ঢাকা দক্ষিণ, তার নাম হলো শ্রী গৌরাঙ্গ নিমাই। সেই শ্রী গৌরাঙ্গ নিমাইকে হিন্দু ধর্মের ইতিহাসে বলা হয় কলির যুগের অবতার। সে আবার নদিয়াতে গিয়া হিন্দু ধর্মের এই একই কথা শুনাইলো, হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা। হিন্দু মুসলমানের একই সত্তায় চললো বাঙালি জাতিসত্তা। সেই বাঙালি জাতিসত্তায় আসলো আলাউল কালিদাসের মতো কবিরা আসলো, লেখকরা সাহিত্যিকরা আসলো, সংস্কৃতিকরা আসলো, গায়করা আসলো। শত শত বছর যাবৎ হিন্দু মুসলমানের সম্মিলিত সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যে গড়ে উঠল বাঙালি জাতির পদ্মা মেঘনা যমুনা পারের গঙ্গা পারের সেই সভ্যতা। সেই সুরমা কুশিয়ারা বরাক থেকে ধরে সমস্ত কীর্তিনাশা থেকে ধরে মধুমতি পর্যন্ত, করতোয়া থেকে ধরে সারা বাংলার নদীর পারে ঘরে ঘরে উঠলো সভ্যতা। সেই সভ্যতা হিন্দু এবং মুসলমান তারা ভাই ভাই হিসাবে বসবাস করত। সেই ভাই ভাই হিসাবে বসবাসে তো গান ছিল, বাজনা ছিল, সবকিছু ছিল। সেই লালনের গান ছিল, মানুষের গান ছিল। হ্যাঁ, হিন্দু নয় ওরা মুসলিম, মানুষের গান ছিল, মানুষের সাহিত্য ছিল, সংস্কৃতি ছিল। এটাকে আলাদা করলাম কবে? এই দেশ ব্রিটিশরা দখল করলো, ডিভাইড এন্ড রুল করলো, এবং ব্রিটিশরা এসে আমাদেরকে শিখাইলো আরে আরে তুই তো হিন্দুদের মতো না, তুই তো নামাজ পড়স, ও তো মন্দিরে যায়। আমাদের মধ্যে ডিভিশন হলো, সেই ডিভিশনের বাজে রূপ হলো আমরা সাম্প্রদায়িক হইলাম। এবং সেই সাম্প্রদায়িকতার প্রথম কাজটা করলো মোহাম্মদ আলী জিন্নারা, মুসলিম লীগ নামক একটা সংগঠন করিয়া, এবং কংগ্রেস এর মধ্যে ঘি ডাললো। কংগ্রেসের অবাঙালি নেতারা ঘি ডাললো, কিন্তু আমাদের বাঙালি নেতারা যারা ছিল, কেউ কংগ্রেস করত, কেউ মুসলিম লীগ করত, কেউ কমিউনিস্ট পার্টি করত, কেউ স্বদেশী আন্দোলন করত। এর মধ্যে শ্রেষ্ঠ নেতাদের মধ্যে হলো শেরে বাংলা একটা ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, শরৎ বোস নেতা ছিল। সেইখানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেই পাকিস্তান আমলের আগে তারা চেষ্টা করলো বাংলাকে এক রাখার জন্য, বাঙ্গা আসাম এবং ত্রিপুরাকে একটা রাষ্ট্র করার জন্য, কিন্তু চক্রান্তের কারণে হলো না, আমরা ভাগ হয়ে গেল। সেই ভাগ হওয়ার কারণে এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে, এখন হিন্দু আমার কাছে হিন্দু, সে আর মানুষ নয়, সে আর মানুষ নয়। বাংলাদেশে তাকে হত্যা করতে পারলে, তার বাড়িঘর দখল করতে পারলে, তার ধর্ম নষ্ট করতে পারলে, তার মন্দিরে আগুন লাগিয়ে দিতে পারলে, তার দুর্গা পূজাতে যদি আমি কোরআন শরীফ রাখার ভান করে তার দুর্গা পূজাকে বন্ডল করে দিতে পারলে আমি বেহেশতে যাব, আমি মুসলমানরা তাকবীর আল্লাহু আকবার হব। এই দেশটা আমরা সৃষ্টি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম হাজার বছরের সেই বাঙালি জাতি, যে জাতি কোনোদিন স্বাধীন ছিল, মানুষ ছিল, রাষ্ট্র ছিল না, জাতি ছিল, রাষ্ট্র ছিল না। শত শত বছর যাবত আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে গিয়েছে, আর আমাদের মায়েরা কেঁদে কেঁদে বলেছে বিদেশিদের অত্যাচারে জর্জরিত হয়ে ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করে রসুন বুনেছি, আমার মায়ের বোনের অশ্রু জল পুছিয়ে দেওয়ার জন্য। পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল 1971 সালে। এই যুদ্ধের প্রধান নেতার নাম ছিল শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই যুদ্ধের অন্যান্য সমস্ত নেতারা ছিলেন
মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, নেতা ছিলেন তাজউদ্দিন সৈয়দ নজরুল, সেনাপতি ছিলেন জেনারেল উসমানী, যুদ্ধ করেছিলেন সেক্টর কমান্ডার হিসাবে মেজর জিয়া, মেজর খালেদ মুশাররফ, মেজর হায়দার, মেজর রফিকুল ইসলাম, মেজর শফিউল্লাহ, মেজর সিয়ার দত্ত, মেজর মীর শওকত আলী, কর্নেল তাহের, যুদ্ধ করেছিল এম কে বাশা, কাজী নুরুজ্জামান, যুদ্ধ করেছিল মেজর মঞ্জুর, মেজর জলিল, যারা সেক্টর কমান্ডার ছিল। আর আমরা লাখে লাখে মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিলাম, দিনের পর দিন, মাসের পর মাস আমরা বাংকারে থেকে যুদ্ধ করেছিলাম। আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে স্বপ্নে দেখতাম পাঞ্জাবির বুকে ট্রিগার টিপতাম, আর স্বপ্নে দেখতাম দেশ যদি স্বাধীন হয় আমরা মানুষ হব, বাঙালি জাতি মানুষ হব, বাঙালি জাতির একটা রাষ্ট্র হবে, বাংলা নামে একটা স্টেট হবে, বাঙালি জাতির বাড়ি হবে, ঘর হবে। আমার যে মা চিরদিন কাঁদতো বাংলার স্বাধীনতার জন্য, তার চোখের জলে হাসি আসবে, গণতন্ত্র আসবে, ভাত খাবো, কাপড় পাবো, আমরা মানুষ হব। সেই বাঙালি জাতি আমরা ধ্বংস হয়ে গেলাম চক্রান্তের জন্য। কেন? আমরা বাঙালি জাতি নিজেদেরকে রক্ষা করতে পারি নাই। মুক্তিযোদ্ধারা, ওই যে চক্রান্তকারীর দল, যে চক্রান্তকারীরা ৭১ সালে পরাজিত হয়েছিল, আজকে ৫৪ বছর পরে তার প্রতিশোধ নিতে যাচ্ছে। সেই প্রতিশোধ স্পৃহাকে যদি আমরা বন্ধ করে দিতে না পারি, আমরা চিরদিনের জন্য বাঙালি জাতি ধ্বংস হব। আমি ফজলুর রহমান মুক্তিযোদ্ধা হিসাবে ফাঁসিতে যাব, আর এই দেশ আর কোনোদিন বাঙালি জাতির রাষ্ট্র থাকবে না। এটা হবে আফগানিস্তান, এটা হবে সিরিয়া লেবাননের মতো একটা জঙ্গি রাষ্ট্র, এটা হবে আইএসএফ, হিজবুত তাহরিরের, লস্করে তৈবার নেতৃত্বে একটা রাষ্ট্র, যে রাষ্ট্র কোনো মানুষের হবে না। এটা হবে ইতরদের একটা রাষ্ট্র। সেই ইতরের রাষ্ট্র প্রতিষ্ঠা করার একটা চেষ্টা চলছে। সব মিথ্যা কথা বলবে, কিন্তু সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা অমুক পোশাক দেখা যাবে, পোশাকে আশাকে মানুষ, কিন্তু ভিতরে থাকবে একটা শয়তান। এই একটা দেশ কায়েম করার এখন চেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে। আমি জানি না কি হবে। ফজলুর রহমান কথাগুলো বলে গেলাম, এই কারণে বলে গেলাম যে আমার বয়স হয়েছে, আমি গত 4 দিন যাবত অসুস্থ, জ্বর ছিল, সেই অসুস্থতা নিয়ে আপনাকে কথা বলতে আসছি। এই কারণে কথা বলতে আসছি, যদি এই মুহূর্তে মরে যাই কথাগুলো আর বলা হবে না। তবে বাঙালি জাতির নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং অনাগত প্রজন্ম যারা জন্ম নিবে, তাদেরকে আমি বলে যাব, হে বাঙালি জাতির অনাগত সন্তানেরা, যদি মানুষ হয়ে বাঁচতে চাও, নিজের যেমন একটা ভিটা না হলে অন্যের ভিটায় থাকলে মানুষ বলে, ভিটাহীন মানুষ উডুলা বলে আমাদের দেশে। তোমার যদি একটা দেশ না থাকে, বাঙালি জাতির যদি একটা দেশ না থাকে, তোমাকে মানুষ বলবে তুই কি রে, তুই কি মানুষ, তুই তো হলে পৃথিবীর রিফিউজি। পৃথিবীর রিফিউজি হিসাবে বাঁচতে চাই না। সেই কারণে চেষ্টা করতেছি শেষ পর্যন্ত। আমার এখন আর যুদ্ধে যাওয়ার সময় নাই, আমার বয়স হয়েছে। আমার যখন যৌবন ছিল আমি যুদ্ধে গেছিলাম। একটা দিন আমি বলি নাই, আমার যখন আদেশ করা হয়েছে সেক্টর থেকে তোমাকে অমুক জায়গায় যুদ্ধে যেতে হবে কালকে ভোরবেলায়, আমি বলি নাই যে আমার পেট ব্যথা করে আমি কালকে যেতে পারবো। প্রত্যেক দিন যুদ্ধে গেছি অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে। আমি সেই যোদ্ধা, আমি সেই মুক্তিযোদ্ধা যে নিজের চোখে দেখেছে পাশের মুক্তিযুদ্ধটা লাভ মারিয়া গুলি খেয়ে পড়ে গেছে, মরে গেছে, বর্ডারে ফেলে তাকে এসেছি, কবর দিয়ে এসেছি। আমি সেই মুক্তিযোদ্ধা। আমি ওই বর্ডারের পারে দাঁড়িয়ে দেখেছি সুনামগঞ্জ জ্বলছে, তাহিরপুর জ্বলছে, মহেশখোলা জ্বলছে, সারা বাংলা জ্বলছে, আগুনে ধাউ ধাউ করে পড়ে যাচ্ছে সারা বাংলাদেশ। আর কানে আসছে বারে বারে হাজার হাজার মা বোন ধর্ষিতা হচ্ছে, আর কানে আসছে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। আমি সেই মুক্তিযোদ্ধা, জীবিত মুক্তিযোদ্ধা, যে 23 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলাম পলিটিক্যাল সায়েন্সে। নিজের চোখে এই দেশটাকে দেখেছি। এই দেশটাকে যারা এখন অস্বীকার করতে চায়, এই যুদ্ধটাকে যারা অস্বীকার করতে চায়, তারা মানুষের জন্য না, তারা পশু, তারা নরাদম। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, তারা হলো এই পৃথিবীর শয়তান, সবচেয়ে বড় শয়তান। এই মুক্তিযুদ্ধকে যারা বদলিয়ে দিতে চায়, তারা হলো সবচেয়ে বড় দুর্বৃত্ত এবং ষড়যন্ত্রকারী। তাদের বিরুদ্ধে অনাগত ভবিষ্যৎকে, ভবিষ্যতের সন্তানদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য
স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ থাকবে। আমি এই কথাই বলতে চাই। ওইটা আমাকে লেখা হচ্ছে, আপনার কাঁদলেন, আমি কান্দি না, কিন্তু মুক্তিযুদ্ধের নাম শুনলে আমার চোখে পানি আসে। কেন পানি আসে শুনবেন? আমার সেই একদিন আপনাকে বলছিলাম, আমার সেই ক্লাস 10-এর আজাদের কথা, রাজাদের মায়ের কথাটা মনে পড়ে। আমার মনে পড়ে আমার এলাকাতে আজমিরিগঞ্জে, হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জে একজন কমান্ডার ছিল, যে আমার দস্তখতে যুদ্ধে গেছে। তার নাম জগৎজ্যোতি দাস। সেই জগৎজ্যোতি দাস যুদ্ধের শেষ পর্যায়ে নভেম্বর মাসে, তার মতো মুক্তিযোদ্ধা কেউ ছিল না আমাদের এত সাহসী। যখন ঘেরাও হয়ে গেল, পাঞ্জাবির সংখ্যা 150, তাদের সংখ্যা মাত্র 25 জন বা 30 জন মুক্তিযোদ্ধার সংখ্যা। সেই কার্তিক মাসে পানির মধ্যে যুদ্ধ চলছে, কোমর পানির মধ্যে, পাঞ্জাবিরা সঠিক অবস্থানে আছে, আর মুক্তিযোদ্ধারা আছে পানির মধ্যে। জগৎজ্যোতি দাস দেখলো যুদ্ধ যদি বেশিক্ষণ করি কেউ বাঁচব না, কাজে আমার দায়িত্ব হলো আমার সাথে যারা যুদ্ধে গেছিল, যে মায়ের সন্তানেরা, তাদেরকে বাঁচিয়ে ফেলা, আমি মরে যাব। জগৎজ্যোতি দাস সবাইকে বললো, তোমরা আস্তে 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 তোমরা সেফ পজিশনে চলে যাও, আমি তোমাদেরকে রক্ষা করবো, আমি কাভারিং ফায়ার দিচ্ছি। তখন জগৎজ্যোতি দাস মাথাটা নিচু করে একটা ঢাকার মধ্যে মাথাটা রেখে 1 ঘন্টা কাভারিং ফায়ার দিল এলএমজি দিয়া। 150 আর্মিকে 1 ঘন্টা আটকায় রাখলো যাতে তাদেরকে ধরতে না পারে। আস্তে আস্তে সমস্ত মুক্তিযোদ্ধারা পিছন দিক দিয়ে পালায় গেল, কমান্ডারের অর্ডার। তারা কেউ যাইতে চায় নাই। কমান্ডার, তোমাকে ছেড়ে আমরা যাব না। বলছে, এটা আমার আদেশ, দিস ইজ দ্য অর্ডার, ইট ইজ ওভারফিল্ড, মাই অর্ডার ইজ ফাইনাল, ইউ গো ব্যাক। মুক্তিযোদ্ধারা নিজের যান বাঁচিয়ে চলে গেল। জগৎজ্যোতি দাস গুলি খেয়ে পাকিস্তানিদের হাতে ধরা পড়লেন। আজমিরিগঞ্জের জগৎজ্যোতি দাস, সেই জগৎজ্যোতি দাস জলসুকার যুদ্ধে ধরা পড়লো। জলসুকা আজমিরিগঞ্জের পাশের একটা ইউনিয়ন, বিখ্যাত ইউনিয়ন, যে ইউনিয়নে হুমায়ুন আহমদ একটা নাম সিনেমা করেছিলেন, ঘেটুপুত্র কমলা। সেই জগৎজ্যোতি দাস এই হাওরে ধরা পড়লেন গুলি খেয়ে। তার লাশটা আজমিরিগঞ্জ বাজারে টাঙ্গায় রাখা হইল। 1 মাস পর্যন্ত তার শরীর থেকে মাংস পচে পচে পড়ল। এই মুক্তিযুদ্ধটা আমাকে ভুলে যেতে হবে। আমার চোখের পানি কেন আসবে না? আমার পাশের বাড়ি, মাত্র 2.5 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে 36 ডালারগাঁও নাগানে একটি গ্রাম, পাঞ্জাবিরা 400 লোককে একদিনে ধরে এনে ব্রাশ ফায়ার করে হত্যা করলো ইটনা থানা। আমি 400 মানুষের জীবন ভুলে যাব? কাজেই অনেকে বলে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বললে কান্দে কেন? আমার চোখে পানা, আমার সামনে সমস্ত চিত্রগুলো সিনেমার মতো ভেসে উঠে। আমি দেখেছি ট্রেনিং এ গেছে ছেলে আব্দুর রহিম, আমার জয়সিদ্ধি গ্রামের ছেলে রহিম সিদ্দিকী, বাচ্চা ছেলে, 9-এ পড়ে, আমার জোর করে গেছে, কাকা আমি যুদ্ধে যাব। ওরে পাঠাইছি, যুদ্ধের ট্রেনিং ফিল্ডে গিয়ে সে মারা গেছে। মায়ে জানলো না, বাপে জানলো না। সেই ছেলেটাকে কবর দিয়ে আসছি সেই সেই জায়গায়, সেই বর্ডারের পাশে ক্যাম্পে ট্রেনিং দিয়ে আসছি। যুদ্ধ ভুলে যাব? কাজে আমি আপনাকে বলি যে এই দেশ যদি বাঁচাইতে হয়, তাহলে সবাইকে এখন একত্রিত হতে হবে। এ হলো কথাটা। জি ফজলু ভাই, আপনি যেভাবে বলছিলেন, একটা সময় হয়তো 20-30 বছর বাদ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা থাকবে না, আপনাদের কথাগুলো রেকর্ড হয়ে থাকবে। আপনার কথা শুনে দর্শক লিখছেন, অনেক দর্শক কান্না করছেন, অনেক দর্শক লিখছেন মুক্তিযোদ্ধারা কান্না করছে না, কান্না করছে বাংলাদেশ। আসলে সত্যি অর্থে বাংলাদেশের যারা ভালোবাসেন, বাংলাদেশকে যারা বুকে লালন করেন, তারা আসলে এই কথাগুলো শুনে কান্না করবেন, কারণ এই প্রজন্ম অনেকেই জানে না ইতিহাস। আমি একটু অন্য কিছু প্রশ্ন আপনার কাছে দর্শকরা করছে। ফজলু ভাই, একটা বিষয় যে নির্বাচন হবে কিনা, এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন, আপনি কি ভাবছেন? নির্বাচন কি আসলেই ডক্টর ইউনূস সরকার দিবেন? আপনি তো মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যান নাই,
কোনদিন গেছেন কিনা তাও জানি না। জি না, জি না। মরুভূমিতে গিয়ে যদি জিজ্ঞাসা করেন পানি খাওয়ার পুকুর পাওয়া যাবে কিনা, পিপাসা লাগছে, এখন এই প্রশ্নের উত্তরটা কে দিতে পারবে যে মরুভূমির মধ্যে কোনো পুকুর আছে কিনা পানি খাওয়ার জন্য? এটা হলো নির্বাচনের মরুভূমি বাংলাদেশ। আমার ধারণা ইউনূস সাহেবের আমলে কোনো ইলেকশন হবে না। ইউনূস সাহেব ইলেকশন দেবার জন্য আসেননি। ইউনূস সাহেব এখানে এসেছে এই দেশটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। যেমন আজ থেকে 300 বছর আগে 1757 সনের 23শে জুন মীর জাফরের চক্রান্তে পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলাকে হত্যা করে বাংলার সূর্য অস্তমিত হয়েছিল, সেই দিনটা আমার মনে পড়ে, যেখানে রবার্ট ক্লাইভেরা শেষ পর্যন্ত বাংলা দখল করেছিল। সেই রবার্ট ক্লাইভেরা যারা সম্পদ বাংলার, সোনার বাংলার সম্পদ লুণ্ঠন করে লন্ডন শহর গড়েছিল, আমার সেই কথাগুলা কিন্তু মনে পড়ে। আমি সেই চক্রান্তের মধ্যে বাংলাদেশ পড়েছে কিনা, আমার চট্টগ্রাম বন্দর চলে যাবে কিনা, আমি আবারও বলছি, আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে গেলে ইউনূস সাহেব বলেছেন যে প্রতিবাদ করবে তাকে প্রতিরোধ করতে হবে। আর আমি চ্যালেঞ্জ করছি, আমি ফজলুর রহমান প্রতিবাদ করলাম, আমাকে আপনি কি করবেন করেন। আমার চট্টগ্রাম বন্দর চলে গেলে বাংলার কিছু থাকে না। মানুষের শরীর থেকে মাথাটা চলে গেলে যেমন কিছুই থাকে না, বাংলাদেশ থেকে চট্টগ্রাম বন্দর চলে গেলে কিছু থাকে। আপনি আমাদের সৌন্দর্য, উনি আমাদের সৌন্দর্যের প্রতীক। সেন্ট মার্টিন দ্বীপ, সেই দ্বীপটি এখন কোথায় কেউ জানে না। আমার কাছে কেন জানি মনে হয় যে আজ থেকে 6 মাস বা 1 বছর পরে সেন্ট মার্টিনে যাইতে গেলে বাঙালিকে পাসপোর্ট হাতে নিয়ে যাইতে হবে, ভিসা লাগাতে হবে। কারণ সেন্ট মার্টিন দ্বীপ কোথায় কি অবস্থায় আছে জানি না। এখন শুনছি সবকিছু না খেয়ে মারা যাচ্ছে। সেন্ট মার্টিনের অরিজিনাল মানুষেরা সব ওই জায়গা ছেড়ে পালাচ্ছে। কেন সেন্ট মার্টিনের, কে সেন্ট মার্টিনকে অন্যদের হাতে তুলে দিতে চায়? কে আমাদের দেশকে করিডোর দিয়ে আরাকান রাজ্যকে এই দেশে একটা ইসরায়েল বানাইতে চায়? ইউনূস সাহেব কি এই কাজ করার জন্য আসছে? আর এইসব দুর্বৃত্ত ছেলেগুলা যাদের 1 টাকা ছিল না 100 কোটি টাকার মালিক হয়েছে, এইসব দুর্বৃত্তরা যারা এই দেশে সমস্ত কলঙ্কজনক কাজগুলো করতেছে, যাদের একটা মিটিং এ 200 লোক হয় না, 900 পুলিশ পাহারা দেয়, যারা মিটিং করতে গেলে মানুষকে গণহত্যা করতে হয়, এই দেশটা কি দেশ? কালকে আমি দেখলাম গাজীপুরে গেছে 900 পুলিশ এদেরকে পাহারা আছে, 900, কিন্তু লোক হইছে 15 জন। আমার দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে পুলিশ আর্মি তাদেরকে পাহারা দিচ্ছে। একটা দিন কিন্তু প্রশ্ন আসবে, পুলিশ থাকবে না, আর্মি থাকবে না, কিন্তু দেশে মানুষ থাকবে। মানুষ কিন্তু প্রশ্ন করবে যে কেন আমার দেশের সম্পদ ধ্বংস করে এইসব দুর্বৃত্ত ছেলে পেলে, যাদের বাড়ি নাই, ঘর নাই, দোয়ার নাই। একটা ছেলে 1 কোটি টাকা চান্দা নিতে গিয়ে 10 লাখ অ্যাডভান্স নিছে, 90 লাখ নিতে গিয়ে ধরা পড়ছে গুলশানে। তার নাম হলো রিয়াদ। সেই রিয়াদ যে দেখাইলো সে একজন মহান ব্যক্তি। ইউনূস সাহেবের সাথে তার ছবি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার ছবি, সবার সাথে তার ছবি। পিকচার, সে একজন সমন্বয়ক ঢাকা উত্তরের। তারপরে তার বাড়ি দেখলাম, বাড়ি দেখে মনে হলো তার দাদা ছিল বড় স্টিমারের মালিক, তার বাবাও ছিল বড় স্টিমারের মালিক, তার দাদার স্টিমারটার নাম ছিল ঠেলা গাড়ি, আর বাবার স্টিমারটার নাম হলো রিক্সা। চেক পাওয়া গেছে ফজলু ভাই, তার বাসা থেকে 1.25 কোটি টাকার চেক পাওয়া গেছে। আমি এটা বলছি আপনাকে। জি, রিক্সাওয়ালার ছেলে, তার বাড়িতে এখন 1 কোটি টাকার বিল্ডিং উঠে, আর এখন দেখা যাচ্ছে তার বাড়ি ঘেরাও করে পাওয়া গেছে 1.5 কোটি টাকার চেক পাওয়া গেছে। এই যে দেশ, এটা পৃথিবীতে কোথাও কোনো দেশে নাই, আমার দেশেও কোনোদিন ছিল না। এটা ইউনূস সাহেব, এই কালচারটা ইউনূস সাহেব আর এই ছাত্রদের মাস্টার আসিফ নজরুলরা যারা বলে
যে ৭১-এর চেয়ে অনেক উন্নত মানের স্বাধীনতা হলে ২৪, যে আসিফ নজরুলরা, যারা যুদ্ধ দেখে নাই, তার ৬ বছর বয়স ছিল আমার সন্তানের সঙ্গে, সে আসিফ যার বাপ দাদা কেউ যুদ্ধ করে নাই, ফকিন্নির পোলা নাইবা বললাম, কিন্তু এদের কোন ধরনের অস্তিত্বহীন একটা পরিবারের ছেলে আইসা এই দেশটাকে এইভাবে দুর্বৃত্তদের হাতে তুলে দিয়া এখন আবার বলতেছে এটাকে একটা জঙ্গিবাদী দেশ বানাবে। আল্লাহ রক্ষা করবে এই দেশকে। আর মানুষকে আমি আহ্বান করি, মানুষ আগিয়ে আসুক। যদি না আসেন, আমি ফজলুর রহমান মরে যাব, আমার ছেলেরা পরাধীন দেশে থাকবে, আর আমি হয়তো পরাধীন দেশে। এটি হলো আমার কথা। যে আরেকটা বিষয় ফজলু ভাই, আপনার মেজর আখতারুজ্জামান সাবেক এমপি আমাদের বলছিলেন আমি কথাটা উত্তরটা, ইউনূস সাহেবের আমলে কোনো ইলেকশন হবে বলে আমি বিশ্বাস করি না, তবে ইলেকশন হওয়া উচিত। দেয়ার মাস্ট বি অ্যান ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন। কিন্তু এখানে একটা কালো শক্তি আছে, তার নাম জামাত। ওরা ইলেকশন চায় না, কারণ এরা ইলেকশন ছাড়াই সারা রাষ্ট্র চালাইতেছে। এরা ইউনো ওদের, ওসি ওদের, ডিসি ওদের, এসপি ওদের, সচিব ওদের, ব্যাংক ওদের, বিমা ওদের, ইন্স্যুরেন্স কোম্পানি তাদের, হসপিটাল তাদের, এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো সমস্ত রাজাকাররা বসাইছে, ভাইস চ্যান্সেলর হলো তাদের। কাজে এরা চায় যে এত বড় মজা তো আর নাই, এত বড় ভোগ করার জিনিস তো আর নাই, কোনো দায়িত্ব নাই, শুধু ভোগ করতেছি। আর ইলেকশন হইলে তো মিটিং এ দেখি ৩০ লাখ লোক হয়। বাবা, ৩০ লাখ লোক হয়, বলে পৃথিবীতে এত বড় মিটিং হয় নাই। কিন্তু পৃথিবীতে তো কোনো নেতা বক্তৃতা করতে গিয়েও 2বার সেন্সলেস হয়নি, হয়েছে? শুনছেন কোথাও নেতা সেন্সলেস হয়ে যায় বক্তৃতা করতে? তাদের নেতা সেন্সলেস হইলো কেন বলেন তো দেখি? কথাটা আমি বলছি, আবার শুনতে চাইলে আবার বল। এই নেতা যখন বক্তৃতা করতে উঠছে, সবার সভাপতি আমিরে আজম বলে ওলিয়ে আজম, এই দাঁড়িটারি দেখলে মনে হয় বাবা রে, উপদয় বেহেস্তের মূল গার্ড হবে। বয়সে আমার চেয়ে 10 বছরের ছোট। আমি ডেটটাই বলে দিই, আমার জন্ম 48 সনে, ওনার জন্ম হলো 58 সনে। কীর্তি আর বললাম না, কীর্তি কিন্তু বলবো, আমার না মেরে ফেলে কীর্তি কিন্তু, আমি সিলেটি কীর্তি কিন্তু বলবো। বাড়ি সিলেটে ইলেকশনে খারাপ হয়ে আসা মিরপুর থেকে, বিহারি এলাকার থেকে, যে বিহারিরা ভোট দিয়ে ফাঁস করায়। আমি খুব ক্লিয়ারলি বলছি, উনি 2বার সেন্সাস হয়েছে কেন? প্রথমবার যখন মিটিং এ উঠে দেখছে 30 লাখ লোক টুপি মাথায় দেওয়া, কিছুক্ষণ পরে আরে না না না, দেখা যাচ্ছে কি টুপির উপর দিয়ে খালি দেখা যায় ওই স্লোগান জয় বাংলা স্লোগান দেখা যায়, ওই 7ই মার্চ দেখা যায়। আর একটা কালো কোট গায়ে দিয়ে একটা 6 ফুট লম্বা মানুষ বক্তৃতা করতেছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এইটা মনে হয়েছে পরে, এটা দেখার পরেই এমনি মনের মধ্যে ধাক্কা লাগছে, সেন্সলেস হয়েছে। এটা হলো প্রথমবার সেন্সলেস। পরে পানি ঢাললে ভালো করছে, কিছুক্ষণে বক্তৃতা উঠছে, সাহস করে উঠছে। পরে এখন দেখে আরে এটা তো আরো ভয়াবহ। আমাদের যে পূর্বপুরুষ প্রধান সেনাপতি আমির আব্দুল্লাহ খান মিয়াজি, রাউফ ফরমান আলী সব সারেন্ডার করতেছে 93,000 সৈন্য নিয়ে। এর সাথে আবার আমরাও মাথা নিচু করে সারেন্ডার করতেছে আমাদের পূর্বপুরুষরা। এইটা দেখে আবার দেখছে যে আরে জগজিৎ সিং অরোরার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সারেন্ডার করতেছে পাকিস্তানের মিয়াজি, সাথে আছে আমাদের একে খন্দকার মিত্র বাহিনী, সাথে আছে মেজর হায়দার বীরত্তম, সাথে আছে সমস্ত মুক্তিযোদ্ধারা। দেখে সে সেন্সলেস হয়েছে। এই তো 2বার সেন্সলেস। কারণ সোহরাওয়ার্দী উদ্যান তো তাদের না, সোহরাওয়ার্দী উদ্যানকে অপমান করার জন্য তারা সেখানে মিটিং করতে গেছে। সোহরাওয়ার্দী উদ্যান তো আমাদের, সোহরাওয়ার্দী উদ্যান হলো বাংলাদেশের মুক্তিকামী মানুষের, মুক্তিযুদ্ধের মানুষের। এখান থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, এখানেই মুক্তিযুদ্ধ শেষ হয়েছে জয়ের মধ্য দিয়ে। সেই সোহরাওয়ার্দী উদ্যানকে অপবিত্র করতে গেছে বলে 2বার সেন্সলেস হয়েছে। আমি যে কারণে বলতে চাই, এরা ইলেকশন চায় না, কেন? এরা ইলেকশন করলে 90% ক্যান্ডিডেটের জামানত বাঁচবে। এক একজন হয়তো বা 100 কোটি করে টাকা দিব, এটা তাদের কাছে কোনো টাকা না। এক একজন ক্যান্ডিডেট এইবার দিয়ে দিয়েছে, প্রত্যেক এলাকাতে প্রত্যেক ইউনিয়নে 5টা করে গরু বিনা পয়সায় জবাই করে মানুষকে খাওয়াইছে। আর কত কিছু দিতেছে এখন থেকে,
কল্পনা করতে পারবেন না এদের এত টাকা কোথেকে আসে। এদেরকে তো আমি ফকির নির্পুত বলবো না, তবে অবশ্যই একটা জিনিস বলবো, এই কি করো তোমরা, কি করে ভাত খাও, কয়েকের জমি আছে জামাতে ইসলাম জিএমই এরা করো চিনি না। আমি অন্য জায়গাতে না চিনলাম, ময়মনসিংহ অঞ্চলে চিনি জামাত ইসলামের কোন নেতার কয় একর জমি আছে, কি ব্যবসা আছে। হ্যাঁ আছে, গোপন ব্যবসা আছে, সিলেটে ব্যবসা আছে, হাউজিং এর ব্যবসা, হসপিটালের ব্যবসা। এগুলা কেমনি আসছে? বাংলাদেশের বিরুদ্ধে করার জন্য টাকা আসছে মধ্যপ্রাচ্য থেকে, ওই বা উত্তরসূর থেকে। গোলাম আজমরা গিয়ে সারা পৃথিবীব্যাপী অপপ্রচার করে টাকা আনছে, সেই টাকারই এখনকার সবকিছু, এবং এইগুলা দিয়ে বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে। ফজল ভাই, আরেকটা বিষয় আমাদের অনুষ্ঠানে মেজর বশর আখতারুজ্জামান আপনারই এলাকার, উনি এসে বলছেন যে আমার অনুষ্ঠানে বলছেন যে এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে অস্ত্র মজুত করা হচ্ছে এবং একটা চক্রান্ত করা হচ্ছে, স্বাধীনতা বিরোধীরা একটা চক্রান্ত করছে যে ইরানের মতো একটা বিপ্লব করার প্রচেষ্টা হচ্ছে। এই বিষয়ে যদি কিছু বলেন প্লিজ। তারা কি চেষ্টা করছে আমি অনুমান করতে পারি, আমি বলবো না, কারণ আমি আর্মির লোক না। আখতারুজ্জামান সাহেব আর্মির লোক। জি মেজর আক্তার সাহেবের কথা বলছেন তো? জি 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 জি, আপনারই এলাকা। উনি আর্মির লোক, উনি আর্মির ব্যাপারটা ভালো জানে, আমি অতটা জানি না। তবে তারা চেষ্টা করতেছে এই দেশটাকে বাংলাদেশ না রাখা ৭১-এর আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এবং আদর্শটাকে আরো বেশি। পাকিস্তানেরও কিছুটা আছে আধুনিকতা, এখনো ওখানে ভোট হয়, এখনো ওখানে প্রধানমন্ত্রী হয়, ওখানে আর যাই হোক বিচার বিভাগটা সাংঘাতিক ভাবে বাপকা বেটা। আমাদের মতো না, আইন নাই, আদালত নাই, বিচার নাই, নিয়ম নাই, কানুন নাই, শুধু স্যারেরা বৈশা রয়েছে বিচার বিভাগে না, পাকিস্তানে বাপকা বেটারা বৈশা রয়েছে বিচার বিভাগে। এর চেয়ে সেই পাকিস্তানও বানাতে চায় না, তারা আফগানিস্তান বানাতে চায় এটাকে। তারা এই দেশ থেকে আফগানিস্তান বানাবে। ইরান বানাবে কি করিয়া? ইরানের নাম তো হলো পার্সিয়া, পারস্য। যোগ্যতা লাগবে ইরান বানাইতে হইলে। এইসব মোল্লা মুন্সিরা যারা ধর্ম ব্যবসা করে খায় আর ওয়াজ করিয়া সারা দেশে মানুষের কাছ থেকে চান্দা তুলে, যারা এরাই দেশটাকে ইরান বানায় ফেলবে। এই যে কালকে আমাকে বকা দিবে, এরা মোল্লা মুন্সিরা ইলেকশনে দাঁড়াইছে, বড় বড় ওয়াজিনে কেরাম, হ্যাঁ হাকিমে হেরাম, এরা দাঁড়াইছে। ওই কুষ্টিয়া থেকে দাঁড়াইছে একজন, তার নাম আমির হামজা, আমারে ফজু পাগলা রাখছে। ওই আমাকে প্রথম ফজু পাগলা বলছে, আমার চেয়ে বয়স অনেক ছোট। সে নাকি মুফতি না অনেক কিছু মৌলানা, সে নাকি ইসলামের কারে অলাগে, জাতির পিতা। ও আমার নামটা বিকৃত করে বলছে, এটা আমি জীবনে কোনোদিন বলবো না। আমার নাম বিকৃত করে বলবে বাংলাদেশে ফজু পাগলা। আমি কোনো বাচ্চা ছেলে পেলে নাকি? ওই আমি তো ডাক্তার শফিকুর রহমানের একদিনও বাজে কথা বলে তার নাম বলি নাই। ফজু পাগলা বলছে, আমি দেখবো তো কত ভোট পায়, কুষ্টিয়া থেকে দাঁড়ায় দেখবো তো যে 2 লাখ মানুষ হয়, তাদের ওয়াজ মাহফিলে কয় লাখ ভোট পায়। এরা ইলেকশন করতে চায় না এই কারণে যে তারা ভোট করলে পরে জামানত বাজেয়াপ্ত হবে, এই জায়গাতে আছে। কিন্তু তারা ষড়যন্ত্রের মধ্যে ফার্স্ট হয়ে সব। তবে একটা জিনিস মনে রাখেন, আল্লাহ বলছে আমি সত্যের জন্য, আমি ন্যায়ের জন্য। আল্লাহ বলছে আমি সবার জন্য, আমি সব মানুষের জন্য। আল্লাহ বলছে আমি পৃথিবীর সমস্ত মানুষ, শুধু আমি পৃথিবীর সবকিছু সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু জীবন আমি সব সৃষ্টি করছি, আল্লাহ বলছে। আর সেই জীবনের মধ্যে হিন্দু আছে। সেই হিন্দুকে যারা 9% হিন্দু, 10% হিন্দু, 1.5 কোটি। 10% হিন্দু মানে 1,80,00,000। 1,80,00,000 স্টেট খুব বেশি পৃথিবীতে নাই। বাংলাদেশে এখন 1,80,00,000 হিন্দু আছে। যারা মনে করেন মাইরা পিটিয়া সম্পত্তি দখল করে বের করে দিবেন, তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মুসলমানের চেয়ে ইন্ডিয়া মুসলমান 2 গুণ। পাকিস্তানের মুসলমানের চেয়ে ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা 2 গুণ। এখনো ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা 26 কোটি।
বাংলাদেশে হইল 15 কোটি। যারা ইন্ডিয়াকে বকা দেয় প্রত্যেক দিন, তারা বুঝে না যে তার ধর্মসত্তার 26 কোটি মানুষ এখন ইন্ডিয়াতে আছে, এবং ওইখানে গিয়ে তাদেরকে ট্রেনিং নিতে হয়, দেওবন্দে গিয়ে প্রাকৃতিক বানতে হয়। এখানের মুসলমানদের বড় শিক্ষা হইতে হইলে ওইখানের যে বড় মসজিদের, দিল্লির জামে মসজিদের ইমাম আছে, তার কথা এখানে চলে। এরা তো হলো উম্মি, মূর্খ। দেশ 26 কোটি মুসলমান আছে ইন্ডিয়াতে, কারণ এখানে যারা 1.5 কোটি মুসলমানকে মাইরে ভাগায় দিতে চাও, ওখানে হিন্দুরা যদি 26 কোটি মুসলমানের মাইরে ভাগায় দেয়, কি অবস্থাটা কি ধরবে? ওই গরুর বাচ্চারা, ওই পশুর বাচ্চারা, ওই নরাতমের বাচ্চারা, হিন্দুরা যে মারস। আমি দেখলাম একটা মেয়েরে যেভাবে মারধর করছে একটা হিন্দু মেয়েরে, সে আমার মা, সে আমার বোন, তাকে মারলো এইভাবে। কি চিৎকার করতেছে রংপুরে, মুরাদনগরে। কাজে খুব সাবধান, যা হচ্ছে এর থেকে বিরত থাকা উচিত। কেন নাকি আবার মৌলানা মৌলবী, আমি জামাতকে বলবো খুব সাবধান। ভিতরে ভিতরে সবাইকে উৎসাহিত করো, হিন্দুদেরকে তারাও, আর বাহিরে বাহিরে গিয়ে দুর্গা পূজার মধ্যে দাঁড়ায় পাহারা করো। তোমরা তো মুনাফিক, খুব সাবধান। কাজে হিন্দু মারবে মরবে, মুসলমান মারবে মরবে, কিন্তু দেশ থাকবে। মানুষ যদি আসে, মানুষের রাজত্ব প্রতিষ্ঠিত হবে, এবং সেই মানুষ হবে জাতিসত্তায় বাঙালি। আমি কথাটা খুব ক্লিয়ার বলে দিলাম। জি ফজলু ভাই, আরেকটা প্রশ্ন, বিশেষ করে সংস্কার কমিশন, যে শেষ প্রশ্ন আমরা শেষ করে দেবো। শেষ প্রশ্ন হচ্ছে যে আপনার সংস্কার কমিশনের আলী রিয়াজ সাহেব আজকে একটা কথা বলেছেন। বিশেষ করে আমি দেখলাম যে কমিউনিস্ট পার্টির সেক্রেটারি রুইনসেন প্রিন্স সংবাদ সম্মেলনে বলছেন যে এই যে নারীদের আসন নিয়ে কথা হচ্ছে, উনি উঠে বলছেন নারীদের আসন নিয়ে আপনারা কেন দর কষাকষি করছেন, নারীদের আসন 5% রাখার একটা এরকম একটা প্রস্তাবও এসেছে। এই বিষয়টা যে একটু বলেন, আমাদের নারীদেরকে পিছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে কিনা? আলী রিয়াজকে দাম দিতে চাই সমস্ত রাজনৈতিক দলগুলো, আমার দল সহ। হে বয়ে তাহে পায়ের উপরে পাল তুলে আর এরা গিয়ে সামনে ছাত্রের মতো বসে। আলী রিয়াজকে বা কি, তার কথার কোনো উত্তরই আমি দিতে চাই না। এ ডে উইল কাম। আমি যদি বাঁচায় থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি এটার উত্তর দিব। আলী রিয়াজরা যা করতেছে, বিদেশ থেকে আইসা বিদেশি নাগরিকের যে কোনো কর্মকাণ্ড একদিন কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে, যদি ফজলুর রহমান বাচ্চা থাকে। আমি আজকে এই কথাটা প্রথম বললাম। আলী রিয়াজকে, হুইজ আলী রিয়াজ, হুইজ আলী রিয়াজ, বাপ দাদার নাম নয়, চান মরলের বিয়ে। আলী রিয়াজ কি কইলো না কইলো এগুলো নিয়ে আমি কানেই দিই না। এখন আমি এদেরকে করুণা করি। আলী রিয়াজরা এরা সুযোগে সব আইসা এখানে, আবার দেখা যাবে একদিন আইসা আরেক দেশ থেকে, ফিনল্যান্ড থেকে একজন মানুষ আমার কনস্টিটিউশন লেখতেছে। আলী রিয়াজদের কথার কোনো উত্তর আমি দিই না, এটা দিতে দিতে হয়। এইগুলা বিএনপিরা গিয়ে দিতে থাকুক, এইগুলা জাতীয় পার্টি যারা দিবার হেরা গিয়ে দেখ, কমিউনিস্ট পার্টিরা গিয়ে দেখ, আমি দেই না। আলী রিয়াজ আমি প্রথমেই যে হু আর ইউ, গেট আউট ফ্রম হিয়ার, ইউ আর নট দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি, or you leave the citizen of your American citizenship, then sit here. আলী রিয়াজ সুযোগে মানে চক্রান্তের মধ্যে চক্রান্তকারীদের একজন হয়ে এই দেশে আইসা, ওকে কি অবদান তার এই দেশে? কবে সে মুক্তিযুদ্ধ করছে? কবে সে রাজনীতি করছে? ওই মান্নাদের পায়ে পিছে পিছে ঘুরতো ঢাকা ইউনিভার্সিটিতে, যখন দুঃসময় আইসে পলায় গেছে গা আমেরিকাতে। এইরকম অনেকেই গেছে। আমি তো বলছি খুব ক্লিয়ার, আলী রিয়াজের মতো ফজলুর রহমানের 500 কর্মী আছে বাংলাদেশে, যারা আলী রিয়াজকে পড়াইতে পারবে। যারা সংবিধানের কথা বলে যে আলী রিয়াজ, সেই আলী রিয়াজকে আমি একদিন বলছি যে সাবধান, তাজউদ্দিন সৈয়দ নজরুল্লাহ সংবিধান বুঝে না, মনোরঞ্জন ধর, আসাদুজ্জামান খানরা সংবিধান বুঝে না। আমি বলছি তাদেরকে, ডক্টর কামাল হোসেন আমিরুল ইসলামরা সংবিধান বুঝে না, সুরঞ্জিত সেনগুপ্তরা সংবিধান বুঝে না। সংবিধান বুঝেন আপনি কামাল হোসেন সাহেবের মোহরই হইতে পারবেন না ডিটেনশন নেওয়ার জন্য। সেই আলী রিয়াজের কথার উত্তর আমার দিতে হবে। আলী রিয়াজের মতো 500 কর্মী আছে আমার বাংলাদেশে এখনো জীবিত এবং আমেরিকাতে। সে যেমন প্রফেসর আমেরিকাতে,
এমন 7টা কলেজের প্রফেসর আছে, তার চেয়ে বড় কলেজের প্রফেসর আছে আমার কর্মীরা, বিশ্ব ব্যাংকের ডিজি আছে আমার কর্মীরা। সারা পৃথিবীতে যারা বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান এখন এইরকম প্রফেসরই করে, যারা ব্যবসা করে, বিজ্ঞান করে, এরা আমার ফজলুর রহমানের কর্মী এরা। এবং তাকে আমার মনে হয় তার পরিবারে রাজাকারের একটা বন্ধ আছে, এবং তার পরিবার মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিল বলে আমার মনে হয়। আমি এটা বাইর করব, আমি এটা বের করবো একদিন, যে সেই দেশটার মধ্যে সবচেয়ে বেশি গন্ডগোল লাগাচ্ছে, এবং এদেশে যা ঘটবে তার 1 নম্বর দায়ী যারা হবে তার মধ্যে আলী রিয়াজ একজন। এই কথাটা বলে দিলাম। হয়েছে what he has got to do with বাংলাদেশ, বাংলাদেশে তার কি করার আছে? মাতাব্বর। আর আমাদের লোকজন যায় প্রাইমারি স্কুলের ছাত্রের মতো গিয়ে বসে থাকবার লাগি। আমি বুঝি না এই দেশে পলিটিশিয়ান আছে কিনা। কাজে ওই যে আলী রিয়াজের কয় পার্সেন্ট মহিলা দিব না পুরুষ দিব, এগুলা সবকিছু ডিসাইড হবে পার্লামেন্টে। এবং এটা বলে দিলাম, পার্লামেন্ট ইলেকশন একদিন হবে, এবং এটা দেখা যাবে পার্লামেন্ট ইলেকশনে কারা মেজরিটি হয় এবং কারা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ বাংলাদেশের সংবিধানের পরিবর্তন আনে। আমি এখনো বলতে চাই 72-এর সংবিধান পরিবর্তন সহই বলতে চাই পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। বললাম এখন, নাহলে একটা একটা কথা পড়ে আমার সাথে বুঝো। একটা প্রথম কথা থেকে ধরে 153 নম্বর আর্টিকেল পর্যন্ত আমার সাথে পড়তে হবে যে কোথায় কি খারাপ কথা আছে। এটা হলো আমার কথা। ধন্যবাদ ফজলু ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান এখানে শেষ করব। এই সংবিধানটা পছন্দ নেই কারণ এটা মুক্তিযোদ্ধারাই লেখছে, কাজে রাজাকারের বাচ্চাদের এই সংবিধান পছন্দ হইল। এটা ফেলাইতে পারলে এরা বাইচা যায়, তাও বাঁচবে না। মুখ টুকায় ইয়াজিদরা বাঁচে না, কুষ্ঠ হয়ে মারা গিয়েও কিন্তু মির্জাফররা বাঁচে না, বাঁচবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ, কৃতজ্ঞতা ফজলু ভাই, আপনি এই বয়সে এসে অসুস্থ শরীর নিয়ে আমাদের সময় দিয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি হচ্ছেন আমাদের আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানের মধ্যে একজন আপনি, এবং আপনাদের এই কথাগুলো একটা সময় আমরা হয়তো এই কথাগুলো নিয়ে গবেষণা করা হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমি মনে করি, কারণ প্রতিটা কথা খুবই মূল্যবান। এবং আমাদের নতুন প্রজন্মের কাছে অনুরোধ জানাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। আপনারা জানেন যে বাংলাদেশের যে অবস্থা এই মুহূর্তে শুরু হয়েছে, অনেকটা অবস্থা শোচনীয় একটি অবস্থা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার টিকতে পারবেন কিনা পারবেন। সেই সাথে বিএনপির আপনারা দেখছেন যে নির্বাচনের জন্য তার খুব দ্রুত তাড়াহুড়া করছে, এবং খুব দ্রুতই হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই সাথে আওয়ামী লীগের ফিরে আসার যে সম্ভাবনা দেখা যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আজকের এই লাইভ ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো, কেমন অনুভূতি, আপনারা কি ভাবছেন দেশকে নিয়ে, সর্বশেষ আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।